যেই গণতন্ত্রের ফলে বিএনপি জামাত ক্ষমতায় আসে ওই গণতন্ত্র আমার দরকার নাই। বিএনপির যেই লিডাররা আছে যারা এমপি হবে তাদেরকে তারেক জিয়া কন্ট্রোল করতে পারবে না বা কন্ট্রোল করে না। পার্টি হিসাবে তো ডেফিনেটলি জামাত ফেল করেছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় সেখানে জামাত সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার সম্ভাবনা রাখে। ম্যাটার করে না মানে এইটা না যে তারা জামাতকে ভোট দিবে। ধানের শীষে লুৎফুজ্জামান বাবরকে দরকার, লুৎফুজ্জামান বাবরের ধানের শীষকে দরকার নাই। এখন যদি বিএনপি কমপ্লিটলি চাঁদাবাজি বন্ধ করে দেয় তার দলটাই সিম্পলি থাকবে না। ছাত্র দলের কেউ যদি বিন্দুমাত্র ভুল করে সেইটা ধরার জন্য জামাত বা এনসিপি বা এখন বিএনপি যে অপোনেন্টসরা আছে তাদের কিছু করতে হবে না। ওর যে কম্পিটিটর যে ওর জায়গা নেওয়ার জন্য বসে আছে ক্ষুধার্ত বাঘের মতো, ওই এটা কল আউট করবে, ওই হচ্ছে এনসিপির হাতে জামাতের হাতে তুলে দিবে। ইয়েস, স্পিক উইথ রশিদের আরেকটা এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি এবং আজকে আমার সাথে গেস্ট হট সিটে যিনি বসে আছেন তিনি একই সাথে আলোচিত, সমালোচিত, কন্ট্রোভার্সিয়াল এবং সবসময় ট্রেন্ড টপিকে থাকা মানুষ এবং আমরা অনেকেই তাকে চিনি, তার লেখা পড়ি, তাকে কানেক্ট করতে পারি, কিন্তু তার ব্যাপারে আমরা সবাই অনেক কিছু জানতে চাই। সো আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি মোহাম্মদ ইশরাক। আর আপনাদেরকে বলে দিতে চাই আমাদের কমেন্ট বক্স কিন্তু আপনাদের মতামত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা, আমরা সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ি, দেখি। আপনারা যে আমাকে গালিগালাজ করেন আমি সেটাও দেখি এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আরো বেশি বেশি গালিগালাজ করবে। ইশরাক ভাই, আপনাকে ওয়েলকাম আমার পডকাস্টে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমি আমার পডকাস্টে পেয়েছি, ইটস মাই প্লেজার। ডেফিনেটলি টেক একটু ক্যামেরায় বলবো হাউ ডু ইউ, মানে আপনার সাথে আমার কানেকশনটা কোন দিক দিয়ে এটাকে একটু বলতে পারবো কেমন? সো ভাইয়ার যিনি সহধর্মিনী আছেন তার নামও ইশরাক, ইফ আই এম নট রং, এটা। সো ইশরাক হচ্ছে আমার ইউনিভার্সিটির খুবই ভালো বন্ধু এবং বলা যায় যে ওই দিক থেকে লবিং করে আজকে আপনাকে আমি এখানে নিয়ে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য। আজকে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলবো, প্রত্যেকটা বিষয় টাচ করার চেষ্টা করব। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আপনি 1971, জামাত ইসলাম, মুক্তিযুদ্ধ, 71 এই টপিক গুলোতে নানান সময় নানান কথাবার্তা বলেন। সবগুলো ধরে ধরে যদি আজকে যাই পডকাস্ট মনে সারা রাতেও শেষ হবে না, কিন্তু আই জাস্ট ওয়ান্ট টু নো কোন জিনিসটা আপনাকে মোটিভেট করলো বা ইন্সপায়ার করলো বা আপনার অ্যাটেনশন ড্রিউ করলো যে আমার আসলে এই বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলা দরকার। ওয়েল, কোনো একটা পার্টিকুলার বিষয় না যে সেটা সবসময় বাক করতে থাকে যে যেটার কারণে আমি কথাগুলো বলছি, বাট অবভিয়াসলি একটা স্টার্টিং পয়েন্ট আছে যেখান থেকে আমাদের যে হেজিমনিক যে স্টেট স্পন্সর্ড ন্যাশনালিস্ট হিস্ট্রি আছে সেটার ব্যাপারে আমি ক্রিটিক্যাল হলাম। সেটার শুরুটা হচ্ছে এখানে আই থিঙ্ক মানে যখন হাইন্ডসাইটের বেনিফিট নিয়ে বা যখন আমি রিফ্লেক্ট করি তখন আই থিঙ্ক দেয়ার আর টু ট্রিগার পয়েন্টস। নাম্বার ওয়ান হচ্ছে যখন শাহবাগের সময় বা শাহবাগ প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ ফেব্রুয়ারি 2013 না তার আগে, যখন এটা বাংলাদেশের মিডল ক্লাসে এলইডি স্কুল কলেজগুলো, ডিবেট সার্কিটগুলো, শিল্প সাহিত্য অঙ্গনে যখন এই বিষয়গুলো বেশ একটা আনকোশ্চেন্ড স্টেটে আছে যে তুমি যা কিছু নিয়ে তর্ক করো কিনা এই বিষয়গুলোতে কোনো ডিসপুট করা যাবে না, তো তখন কার সময় তারা বলছিল যে এই লোকগুলো যুদ্ধাপরাধ করেছে সার্টেন পিপল অ্যান্ড তাদের হচ্ছে ফাঁসি হতে হবে। তো ইনিশিয়ালি আই হ্যাড নো কোয়ামস অ্যাবাউট ইট। ইনফ্যাক্ট ফর এ লং পিরিয়ড ডিউরিং মাই চাইল্ডহুড অ্যান্ড অলসো আর্লি অ্যাডাল্টহুড, আমি মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, সো তখন হচ্ছে আমি চিন্তা করতাম যে ভালো তো যারা ইসলামের নাম নিয়ে দাড়ি টুপি পরে 71-এ নানান অপকর্ম করেছে, সো তারা যদি পানিশড হয় তাহলে আমাদের ধর্মের উপরে যারা আঘাত করে সেটাকে ইস্যু করে ইনস্ট্রুমেন্টালাইজ করে, সো তাহলে সেটা তারা করতে পারবে না, তো তাদের কারণে আমাদের ধর্মের বদনাম হচ্ছে, সো এটা তো ডেফিনেটলি ভালো যে তারা পানিশড হোক। তো পরবর্তীতে আমি যখন দেখলাম যে তাদের প্রচারণটা ছিল এরকম, একটা ট্রু ইভেন্ট ইনসিডেন্ট যেটা অ্যাকচুয়ালি হয়েছে, এটা ফ্যাক্ট, সেটার একটা বর্ণনা থাকবে। পাকিস্তান আর্মি সেখানে যে 20 জন 30 জন 40 জনকে মারছে, একজন ভিকটিমের একটা সাক্ষাৎকার থাকবে, অ্যান্ড দেন তারপর বলা হবে যে এরপরও কি আপনি নিজামের পক্ষ নেবেন। তো ইনিশিয়ালি যখন আমি ছোট ছিলাম একদম, তো তখন এটা কোনো ডিসক্রিপেন্সি মনে হইতো না। আচ্ছা ঠিক আছে ফাইন, হ্যাঁ আসলেই তো মানে এত এই ব্যারব্যারিটি দেখার পরও কি তার পক্ষ নেওয়া পসিবল। তো পরে যখন
ট্রাইব্যুনাল প্রসঙ্গটা আসলো, আমি যখন সেটা নিয়ে নানান ধরনের ডিবেট করছি, ডিসকাশন করছি, আমার একজন স্যার ছিলেন আমাদের, আমি তখন রেসিডেন্সিয়ালে পড়তাম, তো তার সাথে আমার মূলত ডিবেট হইতো এই সকল বিষয়ে। ইটস নট যে উনি অনেক ভালো তর্কগুলো দিতেন বা উনি অনেক ভালো পয়েন্টগুলো তুলে আনতেন, তো ওনার সাথে যখন আমি কথা বলতাম, তো তখন আমার নিজের যুক্তিগুলো স্ট্রং করার জন্য অনলাইনে বিভিন্ন গ্রুপে যারা 71-এর ইতিহাস চর্চা করে বা ইতিহাস চর্চা করে বলে দাবি করে, তাদের সাথে আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে আর্গুমেন্টগুলো করতাম। তো সো দ্যাট আমি তাদের কাছ থেকে আর্গুমেন্টগুলো পিক করে আমি ওনাকে সেই আর্গুমেন্টগুলো শোনাতে পারি। দেন আই রিয়ালাইজড যে এখানে একটা মিসিং লিঙ্ক আছে। সেই মিসিং লিঙ্কটা হচ্ছে, ওকে, পাকিস্তান আর্মি ওখানে যে 20 জন 30 জনকে মারছে, হয়তো ওখানে বিভিন্ন লোকাল কোলাবোরেটরদের রোল আছে, তো সেইখান থেকে আমি জাম্প করে যে তা এরপরও কি আপনি নিজামীর পক্ষ নিবেন, এই পয়েন্টটাতে কোথায় আসলাম, মানে এখানে ওয়্যার ডাজ নিজামি ফিট ইন দ্য হোল পিকচার, সেখানে তার রোলটা কই? তার রোলটা হচ্ছে দেখাচ্ছে একটা পত্রিকা বিবৃতি যেখানে সে পাকিস্তানকে সাপোর্ট করেছে, পাকিস্তানের অখণ্ডতাকে সাপোর্ট করেছে, বা দেখা যাচ্ছে গোলাম আজমের সাথে টিক্কা খানের একটা বৈঠকের ছবি। তো এটাও ফ্যাক্ট যে বৈঠকের ছবি, সেটা ফ্যাক্ট, বিবৃতি সেটা ফ্যাক্ট, কিন্তু পাকিস্তান আর্মি যে ব্যাসাকারটা করেছে বা অ্যাট্রোসিটিটা করেছে, সেই পার্টিকুলার অ্যাক্টটাকে সাপোর্ট করা বা সেই পার্টিকুলার অ্যাক্টের সাথে কোনো ধরনের ইনভলভমেন্ট, সেইটার কানেকশনটা কোথায়? এখন আজকে আমরা যদি দেখি 2024-এ জাফর ইকবাল ডেফিনেটলি আন্দোলনকে সাপোর্ট করে নাই, গণঅভ্যুত্থানের পক্ষে ছিল না, বিপ্লবের পক্ষে ছিল না। তো এখন আমি যদি বলি যে যাত্রাবাড়ির একটা কিলিংয়ে সে জড়িত ছিল, দুইটার মধ্যে তফাৎ আছে, তাই না? তো এইটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা ট্রিগার পয়েন্ট আই থিঙ্ক, যখন মানে রাজাকার মানেই দাড়ি টুপি, এখন এই ক্যারিকাচারটা অনেক কমে গেছে ইন রিসেন্ট ইয়ার্স, বাট 2015-16 পর্যন্ত এটা খুবই প্রমিনেন্ট ছিল। আমার ছোটবেলা থেকে দেখে আসছি, প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে, ইভেন আমাদের ফিল্ম সিনেমা সব জায়গায় কিন্তু পোর্ট্রেশনটা এরকম ছিল যে রাজাকার মানে দাড়ি টুপি। তো ওই ওই রাজাকার মানে যে দাড়ি টুপি, সেইটার হচ্ছে সেটার কারণে দেখা যাচ্ছে যে আমার বাবা, উনি ডাক্তার, সরকারি চাকরি করতেন তখন, স্টিল যেহেতু তার দাড়ি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি পায়জামা পরেন, এই কারণে অনেক ধরনের কথাবার্তার ইয়ে হতে হয়। অথচ বাবা 71-এ তার ভূমিকা ছিল, আমার বাবার চাচাতো ভাই, কাজিন, উনি শহীদ হন, মকবুল হোসেন, রংপুরে। 3রা মার্চ উনি গুলিবিদ্ধ হন, পরে এপ্রিলে মারা যান। উনি তখন ছাত্রলীগের নেতা ছিলেন। তো আমাদের পুরো ফ্যামিলির হিস্ট্রিটা এরকম, মানে দাদার সাইডে। তো তারপরও দেখা যাচ্ছে যে এই মানে মুসলিমনেস বা এক্সপ্রেশনস অফ মুসলিমনেস, যেটাকে মুসলমানিত্ব হিসাবে চিহ্নিত করা হচ্ছে, তার সাথে রাজাকার পরিচয় এবং রাজাকার পরিচয়ের সাথে পাকিস্তানিত্ব, পাকিস্তানিনেস, এইটাকে জুড়ে দেওয়া হচ্ছে। তো ওইখান থেকে আমি আর একটা ইয়ে হই, কারণ 2011 কি 12 সালে প্রবাবলি চাকমা রাজা ত্রিদিব রায় মারা যায় পাকিস্তানে। তো ত্রিদিব রায় যখন মারা গেলেন পাকিস্তানে, তখন তার লাশ বাংলাদেশে আনার জন্য একটা চেষ্টা প্রথমে হয়েছিল, অ্যান্ড দেন যারা জামাত ঘরানার ছিল তারা এটা পয়েন্ট আউট করার চেষ্টা করলো বা পয়েন্ট আউট করা শুরু করলো যে ত্রিদিব রায় তো অ্যাকচুয়ালি পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং তার নেতৃত্বে চাকমা জনগোষ্ঠী তারা পাকিস্তানের পক্ষে থেকেছে। আর অন্যদিকে যারা মানে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, তারাও তখন সেটা কনসিড করলো, হ্যাঁ না ঠিক আছে, এটা তো রাজাকার তো শুধুমাত্র জামাত না, রাজাকার তো ত্রিদিব রায়ও ছিল, এখানে ইয়ে ছিল। সো তারপর আলটিমেটলি ত্রিদিব রায়ের লাশ বাংলাদেশে আনা হয় নাই, পাকিস্তানে সম্ভবত রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার যে শেষকৃত্য সেটা করা হয়। তো ওইটা ছিল আর একটা টার্নিং পয়েন্ট, যে তাহলে আমরা এতদিন যে হচ্ছে রাজাকার মানে দাড়ি টুপি যেটা পরে আসলাম, সেটা এই পোর্ট্রেয়ালটা কতখানি কারেক্ট। এরপর যখন ওয়েল একটা রিয়াকশন ছিল ইনস্ট্যান্টলি যে আচ্ছা ত্রিদিব রায় এটা হচ্ছে একটা এক্সেপশন, মানে ইট ডাজন্ট চেঞ্জ দ্য ওভারঅল যে মেটা ন্যারেটিভটা আমাদের সামনে হাজির আছে, সেটা এটাকে চেঞ্জ করছে না। তো এরপর যখন আরো স্টাডি করলাম, আরো বেশ কিছু বিষয় দেখলাম, তখন দেখলাম যে এইরকম অনেক এক্সেপশন আছে এবং এক্সেপশন গুলো এত বাড়ছে যে সেটাকে আর এক্সেপশন বলা যাচ্ছে না, বরঞ্চ মানে এক্সেপশনের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে এক্সেপশন নর্ম হয়ে
নর্মে পরিণত হচ্ছে, অর্থাৎ এক্সেপশন ইজ বিকামিং দ্য নর্ম। ত্রিদীপ রায়ের বাইরে আর দু একটা এক্সাম্পল কি বলা যায় এরকম এক্সেপশন নরম হয়ে গেল? ত্রিদীপ রায় এখানে হচ্ছে অমুসলিম জনগোষ্ঠীর মধ্যে থেকে, ওইটার সাথে হচ্ছে অংশই প্রো ছিলেন। উনিও উনি পাকিস্তানের পক্ষে ছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের আমলে উনি মন্ত্রী হন। এটা তো অমুসলিম জনগোষ্ঠীর ব্যাপারে। মুসলিম জনগোষ্ঠী অর্থাৎ যে বাঙালি সমাজের মধ্যে যারা রাজাকার হয়েছে, সেখানে কোনো আইডিওলজিক্যাল অ্যাফিনিটি ছিল না, বা এখানে কোনো পাকিস্তান পন্থা বলে কোনো কিছু ছিল না। রাজাকার এটা একটা হচ্ছে বর্তমান যে আমাদের যে আনসার বাহিনী, সেই আনসার বাহিনীর মতো রাজাকার বাহিনী, সেটা আসলে একটা ফোর্স। এখানে তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে, ইউনিফর্ম দেওয়া হচ্ছে, রেশন দেওয়া হচ্ছে, অ্যান্ড দ্যার ইজ এ লিস্ট অফ প্রিভিলেজেস যেটা তারা রাজাকার হওয়ার সুবাদে পাইতো। এবং এইটার কারণে এনমাস পিপল এনলিস্ট করেছে রাজাকার বাহিনীতে। তো যখন বিভিন্ন সময় রাজাকার হিসাবে যাদেরকে পরবর্তীতে মুক্তিযোদ্ধারা ধরেছে, টর্চার করেছে, হত্যা করেছে, সে সময় যে বিশেষ করে যুদ্ধ শেষের দিকে এবং পরে যখন ইন্ডিয়ান ফোর্স আসলো, ইন্ডিয়ান ফোর্সের সাথে কিন্তু ইন্ডিয়ান জার্নালিস্টরাও আসলো, ফটোগ্রাফাররাও আসলো, তারা কিন্তু, এবং পরবর্তীতে বাহিরের দেশের গ্লোবাল যে ইয়েরা আছে তারাও, জার্নালিস্ট এবং ফটোগ্রাফার তারাও এসেছে। তো ওইখানে কিছু ফটোগ্রাফ আমরা এখন পাই। যুদ্ধের চলাকালীন খুব বেশি ছবি, যেটা মানে নির্ভরযোগ্য ছবি ফরেন জার্নালিস্টদের হাতে, সেটা পাওয়া যায় না। কিন্তু ইন্ডিয়ান ফোর্স আসার সময় তাদের সাথে যে জার্নালিস্টরা আসার সুযোগ পায়, সেই তাদের যে ছবিগুলো সেগুলো অ্যাভেলেবল, এবং ওইটাই হচ্ছে বেশি সংখ্যক। মানে যুদ্ধ শেষের দিকে এবং পরের দিকের ছবি আমরা বেশি জানি রাদার দ্যান যুদ্ধের সময়কার। তো তাদের থ্রুতে, তাদের ক্যাপচার করা যে ছবিগুলো আছে, সেইখানে রাজাকার পরিচয়ে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এদের কারো না আছে দাড়ি, না আছে টুপি, না আছে পাঞ্জাবি, কেউ লুঙ্গি পরছে, কেউ শার্ট পরছে, কেউ প্যান্ট পরছে। হ্যাঁ, মানে নর্মাল যে আমরা সমাজে যে ধরনের পোশাক পরিচ্ছদ পরি, দ্যার ইজ নাথিং এক্সট্রাঅর্ডিনারি অ্যাবাউট দেম, দ্যার এক্সেপশনালি মুসলিম, বিষয়টা এরকম না। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই রাজাকাররা এক এক পলিটিক্যাল পার্টিতে জয়েন করছে। আবার রাজাকাররা যখন তৈরি হচ্ছে, তারাও তখন এক এক পলিটিক্যাল পার্টি থেকে, ধরো আওয়ামী লীগ করে কেউ, এখন পাকিস্তান আর্মি বা পাকিস্তান গভর্নমেন্ট তাকে মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বেতন দিচ্ছে, তাকে সার্টেন প্রিভিলেজেস দিচ্ছে। তো সে কেন এটা নিবে না? ইনফ্যাক্ট অনেকখানে নিয়েছে। 71-এ যখন হিন্দুরা যখন ম্যাস মাইগ্রেট করতে শুরু করলো কলকাতাতে এবং ইন্ডিয়ার অন্যান্য পার্টসে, সেইখানে নন পলিটিক্যাল, অর্থাৎ কোনো পার্টিকুলার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এমন মুসলমান, অর্থাৎ বাঙালি মুসলমান, তারপর পার্টি অ্যাফিলিয়েশন আছে অর্থাৎ আওয়ামী লীগ, তাদের সেখানে একটা বিরাট রোল ছিল, বিকজ এখানে জমি জমা দখল করার ব্যাপার ছিল। তারপর তারা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারা তো তাদের সব বিলঙ্গিংস নিয়ে যাচ্ছে। সো বিলঙ্গিংস যখন তারা নিয়ে যাচ্ছে, তাহলে তাদের সেই বিলঙ্গিংস গুলো ক্যাপচার করার ব্যাপার আছে। তাদেরকে ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে ক্ষতির মুখে ফেলে, তাদের কাছ থেকে এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে তাদের পারিবারিকভাবে যেই সোনা গয়না আছে, তাদের কয়েক পুরুষের জমানো সেভিংস, সবকিছু তারা নিয়ে যাচ্ছে, বিরাট একটা অ্যামাউন্টের মানি। সেখানে তাদের ভূমিকা আছে। সো বিষয়টা মোটেই এমন না যে ওইখানে জামাত ইসলাম এসব করেছে। আরো স্ট্রাইকিং বিষয় ছিল যে জিনিসটা, যে আচ্ছা ঠিক আছে, তো 71-এ তো যুদ্ধটা তো নিশ্চয়ই গোলাম আজমের সাথে হয় নাই, ওকে মানলাম তর্কের খাতিরে বা যে কোনো কারণ, ঠিক আছে, সে ওই সাইডে ছিল। তো আমাদের সমাজে ইয়াহিয়া বা ইয়াহিয়ার ফোর্স, তাদেরকে বিচারের আওতায় আনার বা তাদের এগেনস্টে যে ঘৃণাটা থাকার কথা, যে ম্যাস কিলিং এর ফলে, সেইটা অনুপস্থিত। ইনফ্যাক্ট ভুট্টোর ব্যাপারে আমি দেখেছি সার্টেন কোয়ার্টার্সে এক ধরনের ফ্যাসিনেশন আছে। পরে দেখতে পারলাম যে এখানে এটার মধ্যে একটা আইডিওলজিক্যাল মিল আছে। যখন ভুট্টো তো ছিল আইয়ুব খানের মিনিস্টার, দেন সে ইয়াহিয়ার আমলেও বেশ ভালো পজিশনে ছিল। তো ভুট্টো যখন লেট 1960s-এ বাংলাদেশে আসার, মানে পূর্ব পাকিস্তানে আসার তার যখন প্ল্যান ছিল, তখন তাকে বাংলাদেশের যে সোশ্যালিস্ট বা কমিউনিস্ট যারা আছে, তারা তাকে সংবর্ধনা দেওয়ার একটা প্ল্যান করেছিল, বিকজ ভুট্টো ওয়াজ এ সোশ্যালিস্ট।
এবং ভুট্টোর যে পার্টি পাকিস্তান পিপলস পার্টি, তারা নিজেদেরকে এখনো প্রোগ্রেসিভ ফোর্সেস বলে দাবি করে। যে অল দ্য প্রোগ্রেসিভ টকিং পয়েন্টস যেগুলো আছে আমাদের দেশে বা পাকিস্তানে, সেগুলো সবগুলো তারা ঠিক করে। এবং যখন 13 সালে যখন কাদের মোল্লার যখন ফাঁসি হলো, তখন ইমরান খান এটা পাকিস্তান পার্লামেন্টে সে নিন্দা প্রস্তাব আনলো যে এই হ্যাঙ্গিং এটাকে তারা কন্ডেম করবে। মেজর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে পাকিস্তানের একমাত্র দল যেটা এটা অপোজ করেছে সেটা হচ্ছে ভুট্টোর পিপিপি। আমরা এখানে বলতেছি যে 1971টা হয়েছে ইসলামিস্টরা করেছে এবং এখানে ইসলামিজম অ্যাজ অ্যান আইডিওলজি তাকে কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রবণতা আছে, অথচ আমরা এখানে শুধু ভুট্টোর যে রোল সেইটাকে নিয়ে ডিসকাশনটা যে কম করছি বা করছি না তাই নয়, বরং এখানে ভুট্টোর যে একটা আইডিওলজি আছে সেটাকেও আমরা ম্যাসিভলি ডাউন প্লে করছি। এই বিষয়গুলো কিন্তু আমি যখন আরো ফার্দার স্টাডি করা শুরু করেছি তার বহু আগের কথা। অ্যান্ড তারপরের পার্টটা হইতেছে যে আমরা তো যুদ্ধটা গোলাম আজমের বিরুদ্ধে করি নাই, তাই না? বা আমরা তো যুদ্ধটা জামাত ইসলামের বিরুদ্ধেও করি নাই। সো ওই সময় 71-এ মেইন অ্যাক্টর কারা কারা ছিল? গোলাম আজম কোনো তার দল 78 যে ইলেকশন, সেই ইলেকশনে কোনো সিট জেতে নাই। নুরুল আমিনের দল জিতেছে অ্যান্ড ত্রিদীপ রায় জিতেছে। তাদের ব্যাপারে কোনো আমাদের ডিসকাশন নাই। 2022 সালে যে গ্যাজেট এসেছে যেখানে মুক্তিযুদ্ধের ডেফিনেশন দেওয়া হয়েছে, সেই ডেফিনেশনটা পরবর্তীতে এই সরকার রেটিফাই করেছে, মানে সেম ডেফিনেশনটা বহাল রেখেছে। সেই ডেফিনেশনও বলা হচ্ছে যে 71-এ মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার মধ্যে অনেকগুলো দল আছে, তার মধ্যে একটা হচ্ছে জামাত ইসলাম। এখনো সেটা বলা হচ্ছে, এই বর্তমান সরকারের আমলে যে গেজেট হয়েছে সেখানেও সেম কথা বলা হচ্ছে। বাট এই ডেফিনেশনটা প্রবলেমেটিক ফর এ ফিউ রিজনস, বাট আমি ওখানে যাচ্ছি না। আলোচ্য বিষয়টা হচ্ছে কারণ জামাত ইসলাম অনলি দল হিসাবে উল্লেখ করা হয় নাই, এখন আরো কয়েকটা দলের কথা বলা হয়েছে, মুসলিম লীগ, নিজাম ইসলামী, আরো কয়েকটা দলের কথা বলা হয়েছে। তো আমাদের পাবলিক ডিসকোর্সে এই নিজাম ইসলামের কথা উল্লেখ আপনার মুসলিম লীগের কথাই বা উল্লেখ কোথায়? মানে যদি বলা হয় যে ঠিক আছে আমাদের ফাইটটা শুধুমাত্র ওয়েস্ট পাকিস্তান থেকে যারা আসছে, যে মিলিটারি বা যে পলিটিশিয়ানরা, তাদের এগেনস্ট, আমাদের মেইন দুঃখ আক্ষেপ ক্ষোভ সেটা হচ্ছে আমাদের ঘরের শত্রুদের প্রতি, তাহলে মুসলিম লীগের সাথে আমার সমস্যাটা নাই কেন? আমার নিজাম ইসলামের সাথে আমার সমস্যাটা নাই কেন? এটা ছিল আর একটা বিষয়। এখানে আমি যেটা পুরোটা জিনিসটাকে পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে দাড়ি টুপিকে সিঙ্গেল আউট করা, ইসলামিজম এজ এন আইডিওলজি সেটাকে সিঙ্গেল আউট করা, বা হচ্ছে জামাত ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি এটাকে সিঙ্গেল আউট করা, এগুলো সবকিছু হয়েছে বহু পরে রাজনৈতিক স্বার্থে। আমি এর অর্থ বলতে চাচ্ছি না যে জামাত ইসলাম খুব ভালো দল ছিল বা 71-এ তারা কোনো অপকর্ম করে নাই, করেছে বা করে নাই, দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ যে এই যে পুরো বিষয়টা এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টালাইজেশন অফ হিস্ট্রি, কনস্ট্রাকশন অফ হিস্ট্রি ইন এ ওয়ে, ইন এ সার্টেন ওয়ে। এটা একটা পলিটিক্যালি একটা মোটিভেটেড একটা বিষয়। সো বিষয়টা এমন না যে জামাত অপরাধ করেছে তাই জামাতকে ব্লেম করা হচ্ছে, হয়তো অপরাধ করেছে হয়তো অপরাধ করে নাই, অপরাধ না করলেও জামাতকে ব্লেম করা পসিবল। দ্য সেম ওয়ে দাড়ি টুপিকে সিঙ্গেল আউট করা হয়েছে। সো আপনি যখন এই জিনিসগুলো রিয়ালাইজ করলেন থ্রু ইয়োর রিসার্চ এন্ড স্টাডি, তখন আপনি এগুলো নিয়ে ভোকাল আউট করলেন? এগুলো রিসার্চ এন্ড স্টাডির অনেক আগের বিষয়, কারণ মানে এটা হচ্ছে সিম্পলি পত্রপত্রিকায় পড়া বিভিন্ন বিষয়ের সাথে যখন রিয়ালাইজ করলাম যে ডিসক্রিপেন্সিস গুলা এক্সিস্ট করে, আর রিসার্চ বা আরো ইন ডেপথ যে বিষয়গুলো সেটা আরো অনেক পরে আই হ্যাভ কাম অ্যাক্রস। যেমন রাজাকারদের, আসলে রাজাকার বাহিনীতে কারা যোগ হয়েছে, তাদের মোটিভেশন গুলো কি ছিল, রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্পর্কগুলো কি ছিল, এই বিষয়গুলোর যে স্টাডি সেগুলো আমার কাছে আমি অ্যাক্সেস করতে পেরেছি আরো পরে। যেটা তো আমি বলছি তখন আমি ক্লাস 9-10-এ, হ্যাঁ 9-10 মূলত ওইরকম সময়। সো তখন তো মানে এত এক্সটেন্সিভ স্টাডি ছিল না এবং ইন্টারনেট খুবই লিমিটেড ছিল। সো ইন্টারনেট এসেছে, বাট আমারও তখন সেই ধরনের স্কলারলি এখন যেরকম ইয়েটা আছে, আউটলুক বা হচ্ছে অ্যাক্সেস আছে, সেটা তো তখন ছিল না। সো বাংলা বইপত্র বা বাংলা যে নেট,
মানে ইন্টারনেট, সেইখান থেকে এই বিষয়গুলো ইয়ে করা। পরবর্তীতে তো এরপর আরো অনেক কিছু ঠিক আছে। কিন্তু আমি একটা প্রশ্ন আপনার যেই ব্যাখ্যাটা আপনি দিলেন সেটা ধরেই করতে চাই। ধরেন স্বাধীনতার ৫০ বছর পরেও কিন্তু এখনো জামাতকে স্বাধীনতা প্রশ্নায়িত করা হয়। এবং আমরা এটা আওয়ামী লীগের আমলেও দেখেছি, এখনো দেখছি এবং আমার মনে হয় যতদিন ধরে জামাত এক্সিস্ট করে তাদেরকে এই একই লুপ হোলের মধ্যে ফেলা হয়। আপনাদের ৭১ বিষয়ে আপনাদের ভূমিকা কি? ৭১ বিষয়ে আপনারা ক্ষমা চাইছেন না কেন? আপনার কাছে কি আসলেও মনে হয় আমরা তো সবাই বলি যে জামাত ইসলাম খুব অর্গানাইজড একটা দল। অর্গানাইজেশনাল তারা খুব স্মার্ট এবং স্ট্রং। তাদের ভেতরকার স্ট্র্যাটেজি খুব ভালো। বাকি রাজনৈতিক দলগুলোর চাইতে। আপনার কাছে কি মনে হয় জামাত এই যে তাদের এগেইনস্ট এ যত রকম ব্লেম যা কিছু হয়েছে এগুলোর এগেইনস্ট এ কাউন্টার ন্যারেটিভ হিসেবে যথাযথ স্ট্যান্ড পয়েন্ট নিতে পেরেছে? যদি নিতে পারত তাহলে কি তাদের আসলে এখনো পর্যন্ত তো একটা মানে স্টিম রোলারের ভিতর দিয়ে যেতে হচ্ছে ৭১ প্রশ্নে। সেটা তাদের এখন করতে হতো না। আমরা তো আসলে কোথাও তাদের খুব একটা স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট, ক্লিয়ার স্টেটমেন্ট মানে আপনাদের বিক্ষিপ্ত কিছু মানুষজনের বয়ান ছাড়া সেরকম কোনো আমরা দেখি না। এমনকি খুব লার্জ ভাবে তাদের ন্যারেটিভ বিল্ড আপও দেখি না। এটার কারণ কি? না, পার্টি হিসাবে তো ডেফিনেটলি জামাত ফেল করেছে। সো জামাতের যেই অ্যাসপিরেশন, তার যে সিস্টেম, সেইটার সাথে আমাদের এখানে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটি, তার যেই কনসার্নস, তার যেই প্রায়োরিটি, সেটা তো মেলে না। জামাতের কাছে 71 ইজ নট এ প্রায়োরিটি ইন ওকে। এনি সেন্স। তার কাছে প্রায়োরিটি হচ্ছে সে নামাজ কালাম পড়বে, তার ইসলামের একটা ব্যাখ্যা আছে বা বিবিধ ব্যাখ্যার সমন্বয়ে একটা আহ, একটা স্পেকট্রাম আছে যে সে এইটুকুর মধ্যে থাকবে। হুম। তো সে ইন্টারেস্টেড ওই বিষয়গুলো নিয়ে, তার এক ধরনের চিন্তা আছে, আহ, কিছু ওয়েলফেয়ার রিলেটেড কাজ আছে, তার কিছু চ্যারিটি ওয়ার্ক আছে, তার কিছু প্রফেশনাল কাজ আছে। তার প্রায়োরিটি হচ্ছে ওই জায়গাটাতে। 71 নিয়ে সে তখনই কনসার্নড হয় যখন তাকে কেউ প্রশ্ন করে। এইটা এই জন্য এখন জামাতকে ব্লেম করা যাইতে পারে যে 71 আপনার কাছে প্রায়োরিটি না কেন। ওয়েল, বাংলাদেশের বহু মানুষের কাছে 71 প্রায়োরিটি না। রিসেন্টলি একটা সার্ভে হইলো, আম, আমার এই মুহূর্তে খেয়াল নাই, বিএনপির লোকজন ওই সার্ভেটা নিয়ে খুব আলোচনা করলো। তো তারা এটা ইয়ে করেছিল, সম্ভবত ইনোভিস নাম বোধহয়। তো তারা ওই সার্ভেটা নিয়ে ওখানে করেছিল যে বাংলাদেশের মানুষের কাছে আসলে কি প্রায়োরিটি, যে তারা কি মানে 71 সেটা কি ইম্পর্টেন্ট তার কাছে, নাকি 24 ইম্পর্টেন্ট, না এরকম কিছু। সেখানে দেখা যাচ্ছে যে খুবই কম মানুষ, কারণ 10% মানুষ তারা বলতেছে তাদের কাছে 71 ইম্পর্টেন্ট। সো দ্যাটস দ্য রিয়েলিটি। মানুষ এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড না। আহ, এবং ইন্টারেস্টেড না থাকার কারণ প্রমাণ যখনই ইলেকশন আসতেছে, যতগুলো ইলেকশন সাইকেল আসতেছে, আমরা প্রতিবার দেখতে পারতেছি যে 71 নিয়ে জামাতকে বা বিভিন্ন দলকে বিভিন্ন সময়, একটা সময় তো বিএনপিকেও 71 নিয়ে প্রশ্ন, একটা সময় নাই, কয়েকদিন আগেই। কয়েকদিন আগে 71 নিয়ে তাকে মারাত্মকভাবে এখানে কর্নার করার চেষ্টা করা হয়েছে। বাট পিপল সিম্পলি ডিড নট কেয়ার, দে সিম্পলি ডিড নট বদার। মানে এই, এবং বদার করে নাই জন্যই জাফর ইকবাল থেকে শুরু করে এম আকাশ থেকে শুরু করে আরো বুদ্ধিজীবীরা তারা বলছে যে যেই গণতন্ত্রের ফলে বিএনপি জামাত ক্ষমতায় আসে ওই গণতন্ত্র আমার দরকার নাই। তো মানুষের কাছে যদি 71 ইম্পর্টেন্ট হইতো, তাহলে তো যাদেরকে 71-এর বিরোধী বলে তাদেরকে কর্নার করা হচ্ছে, ডেমোনাইজ করা হচ্ছে, ডেফিনেটলি মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আনতো না। বাট বিকজ পিপল ডু নট প্রায়োরিটাইজ দিস এজ এন ইস্যু, যে ঠিক আছে 71-এ কে কোন পক্ষ নিছে, ইট ডাজন্ট ম্যাটার টু মি, এইটার কারণে সে তো বারবার তাদেরকে ভোট দিচ্ছে। নিজামী যে 71-এ পাকিস্তানের পক্ষ ছিল এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। হুম। মানে সে ক্রাইম করেছে কি করে নাই, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। বাট সে যে পাকিস্তানের পক্ষ ছিল এটা তো নিজামীও কখনো অস্বীকার করে নাই, বা অস্বীকার করার এখানে কোনো সুযোগও নাই। বাট তাকে তো তার এলাকার মানুষ বহুবার, একবার দুইবার না, একাধিকবার তাকে এমপি বানাইছে, তাই না? ভোট দিয়ে এমপি বানাইছে। হ্যাঁ, ভোট দিয়ে এমপি বানাইছে, এবং সেই ইলেকশন গুলো নিয়ে তো আমাদের কোনো ডিবেট নাই। এটা তো আর রাতের ভোটের লাইলাতুল ইলেকশনও ছিল না, তারপর এটা ডামি ইলেকশনও ছিল না, বিনা ভোটেরও এমপি ছিল না। So, মানুষ এটা নিয়ে কেয়ার করতেছে না। এখন জামাতের প্রবলেমটা হচ্ছে তাকে যখন তার এন্ট্রেন্সড এলিটদের সাথে ডিসকাশনে আসতে হয়, টিভি টক শোতে আসতে হয়, টিভি টক শো তো আর বাংলাদেশের এভারেজ পিপল আসে না। টিভি টক শোতে আসে বা টিভি টক শো হোস্ট করে একটা পার্টিকুলার
সেট অফ পিপল, খুবই, এদের সংখ্যা কত হবে, 1% হবে না, 0.001% প্রবলি হবে, তাদের একটা পার্টিকুলার সেটস অফ কনসার্ন আছে, তাদের একটা পার্টিকুলার লিস্ট অফ প্রায়োরিটিজ আছে। সো তাকে যখন তাদের টকিং পয়েন্ট ধরে কথা বলতে হয় এবং সেইটার অনুযায়ী তখন জামাতকে প্রশ্নগুলো আনসার করতে হয়, তখন একমাত্র টাইম, যে টাইমটাতে জামাত 71 নিয়ে বদার্ড হয়, অর্থাৎ 71 নিয়ে তাকে চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়। সো তখন সে বিক্ষিপ্তভাবে কিছু আনসার দেয়। এর বাহিরে সে যে আলাদা করে 71 নিয়ে স্টাডি করবে, 71 নিয়ে কথা বলবে, একটা ন্যারেটিভ হাজির করবে, এটা সে ফিল করে না। বিকজ ভোটের মাঠে তার এটা দরকার হয় না, সে যখন ডেইলি লাইফে ইন্টারাক্ট করে তখনও এটা তার জন্য দরকার হয় না, তার রিক্রুটমেন্টের জন্য ওভারঅল এটা দরকার হয় না। দ্য অনলি টাইম ইট বিকামস অ্যান ইস্যু ইজ ওয়েন দে ইন্টারাক্ট উইথ দ্য এলিটস। এটার তো সংখ্যা খুবই কম। আচ্ছা, সো নেক্সট ন্যাশনাল ইলেকশন হোপফুলি এটা ফেব্রুয়ারিতে হবে, হোপফুলি আপনার কি মনে হয় যদি সুষ্ঠু নির্বাচন হয় সেখানে জামাত সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার সম্ভাবনা রাখে? আপনার কথাই কিন্তু এটা রিফ্লেক্ট করে যে বাংলাদেশের মানুষ তো নির্বাচন করে নিয়ে আসছে। আমরা যদি ধরে নিই ফেব্রুয়ারি ইলেকশনটা খুব ক্লিয়ার অ্যান্ড ফেয়ার হলো, আপনার কি মনে হয়? না, মানুষের কাছে এটা ম্যাটার করে না, সেটা একটা ডিফারেন্ট জিনিস। বাট ম্যাটার করে না মানে এইটা না যে তারা জামাতকে ভোট দিবে। আচ্ছা, মানে মোট কথা, সে যখন ভোট দেয়, সে যার জন্যই ভোট দেয় এইটা চিন্তা করে ভোট দেয় না। সে ভোট দেয় বিএনপিকে দিতে পারে, একটা সময় সে আওয়ামী লীগকে দিত, জাতীয় পার্টিকে দিছে। এরশাদের রোল কি ছিল 71-এ? কেউ আজ করে না। এরশাদ পাকিস্তানের পক্ষে ছিল, ইনফ্যাক্ট তার এগেনস্টে ডাইরেক্টলি ওয়ার ক্রাইমসে যুক্ত থাকার অভিযোগ আছে। পাকিস্তান আর্মির সাথে পার্ট ছিল, সে ডিফেক্ট করে নাই। মানে অনেক পাকিস্তান আর্মি অফিসার তারা তো ডিফেক্ট করে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে, সে তো ডিফেক্ট করে নাই। সো তার এগেনস্টে কমপ্লিসিটির অভিযোগ আছে, বাট পিপল ডু নট কেয়ার। সে পিপল কেয়ার করে নাই। আমি কেয়ার না করা বলতে এটা বোঝাচ্ছি, এর মানে এটা না যে তারা এখন আছে ঠিক ভোটের আছে। সিদ্ধান্তে এটা কেয়ার করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে। আমি বলছি যে ভোট যখন সে দিবে, সে তখন আরো অনেক ফ্যাক্টর বিবেচনায় আনবে। এই ফ্যাক্টরটা প্রবাবলি বিবেচনায় আনবে না কেউ, আর যদি কেউ বিবেচনায় আনেও সেটাকে হয়তো তার প্রায়োরিটি লিস্টে 8, 9, 10 এইভাবে রাখবে। বাট এর মানে এই না যে দিস ইজ দ্য অনলি ফ্যাক্টর। সো মানে দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, যখন এটা হবে একমাত্র ফ্যাক্টর, যে হয় আমি এটাকে নিয়ে বদার্ড হব অথবা বদার্ড হব না, তখন আমি যদি এটাকে নিয়ে বদার্ড হই তাহলে আই উইল ভোট ওয়ান ওয়ে, আর আমি যদি এটাকে নিয়ে বদার্ড না হই দেন আই উড ভোট অ্যানাদার ওয়ে। বাট আমি বলছি যে দেয়ার আর লটস অফ ফ্যাক্টরস অ্যান্ড দিস ইজ নট ওয়ান অফ দেম। তার মানে হচ্ছে মানুষ অনেক কিছু চিন্তা করে ভোট দিবে। সে হয়তো জামাতকে ভোট দিবে, হয়তো বিএনপিকে ভোট দিবে, হয়তো এনসিপিকে ভোট দিবে, হয়তো গণ অধিকার পরিষদকে ভোট দিবে, হয়তো এবি পার্টিকে ভোট দিবে, হয়তো অন্য অনেক কিছুকে ভোট দিবে। কিন্তু এই যে তার যে এত চিন্তা, তার যে এত ডিসকাশন, এবং সে কাকে ভোট দিবে না দিবে এটা নিয়ে যে তার ডিলেমা, এই পুরো ডিলেমার মধ্যে 71 আইদার গড় হাজির অথবা প্রায়োরিটি লিস্টে অনেক নিচে। আচ্ছা, বুঝতে পারছি। যেটাই হোক, এর মানে এটা না যে এখন ভোটগুলো সব জামাতের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার কি মনে হয় জামাতের যে সাংগঠনিক স্ট্রাকচার বা সাংগঠনিক ক্ষমতা, সেই অনুযায়ী 300টা আসনে জয়ী হওয়ার মতন প্রার্থী দেওয়ার অ্যাবিলিটি তাদের আছে এই মুহূর্তে? না, আমি চাই না যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে জামাত কি করবে। মেবি তারা প্রার্থী আউটসোর্স করতে পারে, তাদের একটা ভালো অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে। সো অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেহেতু ভালো, তারা যে কোনো ক্যাম্পেইন রান করতে পারবে। বাংলাদেশের যত প্রত্যন্ত অঞ্চলই হোক, সেই অঞ্চলে পোলিং এজেন্ট দেওয়া, তারপর ডোর টু ডোর ক্যাম্পেইন করার জন্য যে ম্যান পাওয়ার, সেটা জামাতের আছে। বাট প্রার্থী আই ডোন্ট থিঙ্ক জামাতের সেটা আছে, বিকজ জামাতের যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, একটা লেনিনিস্ট পার্টি, একটা লেনিনিস্ট পার্টির সাথে একটা পপুলার পার্টির পার্থক্য হচ্ছে বাংলাদেশে যে মাস পলিটিক্স যে পার্টিগুলো করছে, তারা সবাই একটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপে আছে। আমি বেশ কয়েক জায়গায় বলেছি, বিএনপির যেই লিডাররা আছে, যারা এমপি হবে, তাদেরকে তারেক জিয়া কন্ট্রোল করতে পারবে না বা কন্ট্রোল করে না। উদাহরণ লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবর উনি 1/11-এর সময় সংস্কারপন্থী ছিলেন। তো বর্তমানে সংস্কারপন্থী ইজ এ পজিটিভ টার্ম, এবং সংস্কার নিয়ে আমরা সবাই মানে এটার ফেভারে থাকতে চাই। বাট
ব্যাক দেন সংস্কারপন্থী এটা কোনো পজিটিভ টার্ম ছিল না। এটা মানে হচ্ছে সে দলে ভাঙন ধরাইতে চায়, এটার মানে হচ্ছে সে ডিপ স্টেটের পারপাস সার্ভ করছে। তো লুৎফুজ্জামান বাবর সে যখন সংস্কারপন্থী হলো, তারপর তাকে দল থেকে সাময়িকভাবে বোধহয় একটা বহিষ্কারও করা হয়েছিল। কিন্তু যখন ইলেকশন নমিনেশন দেওয়ার প্রসঙ্গ আসলো, সেই নমিনেশনটা কিন্তু লুৎফুজ্জামান বাবরই পেল। এর কারণটা হচ্ছে তার যে এলাকা, তার যে কনস্টিটুয়েন্সি, সেইখানে লুৎফুজ্জামান বাবরই জিতবে। সো ধানের শীষ নিয়ে আমি আর একটা কলা গাছ দাঁড় করিয়ে দিলাম, বা ধানের শীষ নিয়ে আমি আরেকজন প্রার্থীকে আমি ওখানে দিলাম, সে জিতে আসবে এরকম কোনো সম্ভাবনা নাই। ওই এলাকায়, ওই কনস্টিটিউয়েন্সিতে ধানের শীষে লুৎফুজ্জামান বাবরকে দরকার, লুৎফুজ্জামান বাবরের ধানের শীষকে দরকার নাই। হইলে ভালো, বাট নট রিয়েলি নেসেসারি, আদারওয়াইজ স্বতন্ত্র হিসেবেও জিতে আসতে পারে। একইভাবে বিএনপির যত রাজনীতিবিদ আছে যারা পপুলার, তারা সবাই নিজ যোগ্যতায় জিতে আসতে পারে। এখন কেন তাহলে তারা ধানের শীষ চায়? একটা বড় প্ল্যাটফর্ম হলে, সে তাহলে একটা বড় পার্টি হলে, যে পার্টিটা গভর্নমেন্ট ফর্ম করবে, সে যদি তার সাথে থেকে পলিটিক্সটা করে, সে তাহলে তার এলাকায় অনেক বেশি সুবিধা, উন্নয়ন কাজ ইত্যাদি এগুলো আনতে পারে। এতে করে এলাকায় তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। এবং এই যে জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে, এইটা দেখিয়ে, অর্থাৎ এই যে তার যে ভোট আরো বৃদ্ধি পাচ্ছে, এটা দেখিয়ে সে তার পার্টিতেও আরো বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারবে। একটা টু ওয়ে প্রসেস, হচ্ছে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ। অর্থাৎ যে পলিটিশিয়ান আছে, লোকাল পলিটিশিয়ান, তার সাথে পার্টির সম্পর্কটা হচ্ছে লোকাল পলিটিশিয়ান সে ভোটগুলো নিয়ে আসবে, বিনিময়ে পার্টি তাকে এন্ডোর্স করবে এবং সার্টেন সুবিধা, প্রিভিলেজেস এগুলো ট্রান্সফার করবে। সে আবার তার নিচে এইভাবে এটাকে ট্রিকল ডাউন করবে। তো এইরকম একটা পার্টিতে কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। অর্থাৎ কোনো পলিটিশিয়ান বা কোনো পপুলার লোকাল লিডার, সে যদি কোনো ক্রাইম করে বা সে যদি কোনো কাজ করে যেটা আসলে দলের জন্য বা ন্যাশনাল পলিটিক্সে খুব একটা শোভনীয় না, যেমন বিএনপির অনেক কর্মকাণ্ডই এখন ন্যাশনাল পলিটিক্সে প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে, বা লোকাল ডিমান্ড এক ধরনের, ন্যাশনাল ডিমান্ড আর এক ধরনের, টিএসসির ডিমান্ড এক রকমের, আবার হচ্ছে লোকাল পলিটিক্সে একদম উঠান বৈঠক সালিশের ডিমান্ড আর এক রকমের। তো এই ডিসক্রিপেন্সি যখন থাকে, তো তখন প্রবলেমটা যেটা হয়, লোকাল লিডার সে তো তার লোকাল কনস্টিটিউয়েন্সির যে ডিমান্ড সেটাকে ফিট করবে, কিন্তু ন্যাশনালি দেখা যাচ্ছে যে তার যেই কাজটা, বাংলাদেশে চাঁদাবাজির অর্থনীতি আছে, এটা চাঁদাবাজির উপর কোটি কোটি মানুষের লাইভলিহুডস ডিপেন্ড করছে। এটা ঠিক। ঠিক আছে, সো এখন যদি বিএনপি কমপ্লিটলি চাঁদাবাজি বন্ধ করে দেয়, তার দলটাই সিম্পলি থাকবে না, এবং সে পারবেও না, বিকজ সে তো তার দলের নেতাদেরকে কন্ট্রোল করে না। দলের নেতারা সবগুলা হচ্ছে একটা আইল্যান্ডের মতন, স্বাধীন স্বাধীন আইল্যান্ড, তারা সবাই মিলে বিএনপিতে এসে জড়ো হয়েছে। তারা বিএনপির উপর নির্ভরশীল ওই সেন্সে যে হ্যাঁ ঠিক আছে, তারা তাদের ভোটগুলো, তাদের একটা সিট তারা বিএনপিকে দিবে, বিনিময়ে বিএনপি তাদেরকে সার্টেন প্রিভিলেজেস দিবে। সার্টেন প্রিভিলেজেস যদি বিএনপি তাদেরকে না দেয়, তাহলে তারা এই ভোটগুলো নিয়ে অন্য কারোর সাথে যে বার্গেন করবে, কারণ তার ভোটগুলো তারই ভোট, এটা বিএনপির ভোট না। তো এর ফলে বিএনপি তার যে প্রবলেমসগুলো আছে, বিভিন্ন এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করার যে প্রবলেম, সেগুলো সে এটা কন্ট্রোল করতে পারে না, বিকজ গ্রাসরুট তো মির্জা ফখরুলের কথায় চলে না, গ্রাসরুটস তো তারেক রহমানের কথা চলে না, গ্রাসরুটস চলে তার নিজের কথায়। তো এইরকম একটা দলে লিডারটা দাঁড়ায়, বিকজ লিডার হচ্ছে স্বতন্ত্র, তার নিজস্ব সেটস অফ গোল আছে, তার নিজস্ব আইডিয়াস আছে, অ্যাম্বিশনস আছে। কিন্তু জামাতের মতন একটা দল, সে যখন খুবই সুসংগঠিত, অর্গানাইজড, সে মাস পলিটিক্স করে না, সেটা লেনিনিস্ট পার্টি, সেখানে কোনো লিডার তৈরি হয় না। কারণ বিএনপি বা আগে আওয়ামী লীগে ছিল বা ছাত্র দল, ছাত্রলীগে, সেইখানে একটা ইউনিট লেভেলে লিডারশিপের জন্য যে পরিমাণ কম্পিটিশন, একজন আরেকজনকে ল্যাং মারার জন্য সে যত চেষ্টা করতেছে, জামাতের সেন্ট্রাল পর্যায়ে এরকম কম্পিটিশন দেখা যাবে না, বা অনেক লো ইন্টেন্সিটি, অনেক কম কম্পিটিশন। জামাত বা শিবিরে এখানে নেতা হয় হচ্ছে অটোমেটিক প্রসিজিওরের মাধ্যমে, এক ব্যাচ চলে গেল, পরের ব্যাচ এখানে আসলো, এখানে কম্পিটিশনটা খুবই কম।
একদম নাই আমি তা বলবো না, এখানে ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল একদম নাই, ইটস অ্যাবসলিউটলি নট ট্রু, বাট এটা অনেক কম। কিন্তু বিএনপি বা ছাত্রদল বা এই ধরনের যে মাস পলিটিক্স যারা করছে তাদের এখানে পাওয়ার স্ট্রাগলটা ম্যাসিভ। ছাত্রদলের কেউ যদি বিন্দুমাত্র ভুল করে সেইটা ধরার জন্য জামাত বা এনসিপি বা এখন বিএনপি যে অপোনেন্টসরা আছে তাদের কিছু করতে হবে না। ওর যে কম্পিটিটর যে ওর জায়গা নেওয়ার জন্য বসে আছে ক্ষুধার্ত বাঘের মতো, ওই এটা কল আউট করবে, ওই হচ্ছে এনসিপির হাতে জামাতের হাতে এটা তুলে দিবে। সো এইরকম একটা কাটথ্রোট কম্পিটিশনের মধ্য দিয়ে বিএনপিতে লিডারশিপ গ্রো করে। এখানে একটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট টাইপের একটা বিষয়ও ঘটে, এবং যেহেতু মানে টিকে থাকার জন্য প্রত্যেককে সংগ্রাম করতে হয়, সে এইভাবে সে লিডার হিসেবে তৈরি হয়, সে ওই সংগ্রামটা করে বড় হয়। অন্যদিকে জামাতের নেতা এটা খুবই কমফোর্টেবল ওয়েতে গ্রো করে, তার এখানে কম্পিটিশন নাই এবং মানুষকে কনভিন্স করারও কিছু নাই। জামাতের বিএনপির লিডার হয় হচ্ছে তার ভোট কত এটার হিসাব করে, আর জামাতের লিডার হয় যে সে পার্টিটাকে কত ভালোভাবে ম্যানেজ করতে পারে, সেটা ম্যানেজেরিয়াল ইস্যু। অর্থাৎ বিএনপিতে লিডারশিপ চর্চা করা হয় ম্যাস পলিটিক্স সেন্সে, যে কয়টা মানুষের উপর তার প্রভাব আছে, নিয়ন্ত্রণ আছে। আর জামাতে লিডারশিপটা আসতেছে যে সে পার্টির যে পার্টিকে যদি আমরা অফিস চিন্তা করি, অফিসটাকে সে কত ভালোভাবে ম্যানেজ করে। সো এটা একটা ম্যানেজারিয়াল পলিটিক্স, অ্যাজ অপোজ টু বিএনপিতে সেখানে আমরা দেখছি যে হচ্ছে ম্যাস পিপলের লিডারশিপ। তো এই কারণে জামাতের যে ইন কন্ট্রাস্ট আমরা যদি দেখি, জামাতের যে লিডাররা আছে দে আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য পার্টি। পার্টি যদি তাকে নমিনেশন দেয় তাহলে তার 1 লাখ ভোট পাবে সে, আর পার্টি যদি তাকে নমিনেশনটা কেড়ে নিয়ে আর একটা কলা গাছকে দেয় তাহলে কলা গাছ 1 লাখ ভোট পাবে। সো বেসিক্যালি তার নিজের বলে কোনো কিছুই নাই। এখন এর আপসাইডটা কি? এর আপসাইডটা হলো যে জামাত বিভিন্ন দুর্নাম বা যেই কাজগুলো করলে দুর্নাম হয় ওগুলোকে সে খুব ইজিলি কন্ট্রোল করতে পারে, বিকজ তৃণমূল তার কমান্ডে আছে। এখানে কোনো লোকাল লিডারশিপ নাই, বিকজ লোকাল যে লিডার সে অটোনোমাস এন্টিটি না, সেও কমপ্লিটলি পার্টির উপর ডিপেন্ডেন্ট। সো পার্টি তাকে লিডার বানাইছে জন্য সে লিডার। সে যে পার্টিকে ডিফাই করে 1 লাখ 2 লাখ ভোট নিয়ে বলবে তুমি যদি আমাকে নমিনেশন না দাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তুমি সিম্পলি সিটটা হারাইবা, আমি এখান থেকে ঠিকই আমি স্বতন্ত্র হিসেবে উঠে আসবো। তো এখন এই সিচুয়েশনটা খানিকটা চেঞ্জ হচ্ছে। দেয়ার আর সাম এক্সাম্পলস যে এখানে জামাত বা জামাতে অ্যাফিলিয়েটেড কিছু মানুষ তারা ওইভাবে সে পপুলার পলিটিক্স করে মানুষের কাছ থেকে সে সমর্থন আদায় করে সে পার্টিকে চ্যালেঞ্জ করছে যে যেভাবেই হোক আমাকে নমিনেশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি এখানে কোনোভাবে জিততে পারবে না, অর্থাৎ আমি তোমার ভোটের উপর মুখাপেক্ষী না, তো বরঞ্চ তুমি আমার কাছে আসতে হবে যদি তুমি এই সিটটা চাও। এরকম 2-4টা এক্সাম্পল আছে, যেমন বগুড়াতে আমরা দেখছি গার্ডিয়ান প্রকাশনের যে মালিক নূর মোহাম্মদ উনি ইয়ে করছেন, সিলেটের ওখানে দিরাইশল্লাতে শিশির মুনির এরকম কাজ করছেন, কুমিল্লাতে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার কিছু এরকম ইয়ে আছে, আবার চট্টগ্রামে শাহজাহান চৌধুরী তার এরকম কিছু ইয়ে আছে। বাট এগুলো আইসোলেটেড ইনসিডেন্টস। ওভারঅল জামাত হচ্ছে একটা পার্টি সেন্ট্রিক দল, পার্টির কমান্ড এখানে খুবই স্ট্রং। তো এই অবস্থায় যেহেতু তার লিডার গ্রো করে নাই, লিডারশিপ মানে তার এই ধরনের লিডার্স তার নাই, আমি মনে করি না যে জামাতের পক্ষে অনেক উইনেবল ক্যান্ডিডেট দেওয়া পসিবল। বাট জামাত যেটা করতে পারে এবং রিসেন্ট কিছু ট্রেন্ডস এটা ইন্ডিকেট করছে যেটা হতে পারে, সেটা হচ্ছে সে তার যে এমপি ক্যান্ডিডেট সেটাকে সেগুলোকে সে এক্সপোর্ট ইয়ে করতে পারে, ইম্পোর্ট সে বলেন আউটসোর্স করতে পারে, আউটসোর্স করতে পারে। সো সে সিম্পলি হচ্ছে অন্যান্য বড় দলগুলো যে কাজ করে, ব্যবসায়ী, তারপর এক্স মিলিটারি অফিসার্স, তারপর হচ্ছে সিভিল সার্ভিসের যারা সিনিয়র ব্যুরোক্র্যাটস যারা ছিলেন তাদেরকে নমিনেশন দেওয়া। একজন সচিব পর্যায়ে যিনি থাকেন দেখা যায় যে রিটায়ারমেন্টের 2-3 বছর আগে থেকে সেই এলাকায় উন্নয়ন কাজ শুরু করে দেয়। তার চিন্তা থাকে যে আমি তো রিটায়ারমেন্ট করবো, রিটায়ারমেন্টের পর বোধহয় 2 বছরের মতন একটা ইয়ে আছে যে 2 বছরের মধ্যে সে কোনো পলিটিক্যাল পার্টিতে ইলেকশন করতে পারবে না। তো ঠিক আছে, তাহলে এখানে আমি 3 বছর এখানে সময় দিলাম, আমি এলাকায় 2-4টা উন্নয়ন কাজ করলাম,
এরপর আমি 2 বছরের একটু চুপ থাকলাম, তারপর আমি একটা পলিটিক্যাল পার্টিতে যাই, আমি নমিনেশন নিয়ে আসলাম। তো সচিবের হাতে তার হাতে তো বেশ কিছু পাওয়ার আছে, বেশ কিছু উন্নয়ন কাজ, বেশ কিছু প্রজেক্ট সে তখন এলাকায় নিয়ে যায়। আর ব্যবসায়ীরা তাদের কলকারখানার মাধ্যমে সে একটা ভোটার বেস সে কমান্ড করে, তার যে টাকা পয়সা আছে ক্যাম্পেইন ট্যাম্পেইন চালাইতে পারে। তো বড় পার্টিগুলো তারা ওইভাবে হচ্ছে তাদেরকে দিয়ে সে এই সিটটা এনশিওর করে। এখন জামাত যদি ওই পলিসিতে যায় তাহলে সে হয়তো কিছু ভোট পাবে, আহ, অর্থাৎ কিছু সিটও পাবে। এখন আর একটা যে ট্রেন্ড যেটা আমরা স্টুডেন্ট কাউন্সিল সিলেকশনগুলোতে দেখছি, তো স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনগুলোতে দেখা যাচ্ছে যে কোনো প্রার্থীর দরকার নাই, জামাতের শিবিরের প্যানেল থেকে যারা দাঁড়াচ্ছে তারা সবাই জিতে যাইতেছে। হ্যাঁ, এটাই আসবো। আমার একটা, আপনি বোধহয় একটা স্ট্যাটাস দিছিলেন যে হচ্ছে শিবিরে জেতা ডাকসুতে তাদের রাজনৈতিক কফিনে শেষ প্যারেক ঠোকার মতন একটা ব্যাপার। এটা আপনার কেন মনে হলো? না, আম- আমরা যখন তৃতীয় বিশ্বের মতন একটা আমাদের দেশে তৃতীয় বিশ্বের একটা দেশ, তো এইখানে তো আসলে আমাদের ভোট দিয়ে সবকিছু আহ, নিয়ন্ত্রিত হয় না। বিষয়টা এমন না। যখন আমেরিকাতে যখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে সে কিভাবে ক্ষমতায় যাবে, সে শুধু চিন্তা করে কিভাবে আমি আমার লোকগুলোকে ভোটে মানে আমার জনগণকে আমার পক্ষে ভোট দেওয়াতে পারবো। হ্যাঁ, একটা কনস্ট্যান্ট আছে তার, যে ইলেকটোরাল কলেজ, অর্থাৎ আমার সব ভোট দিয়ে মানে পপুলার ভোটে জিতলেই হবে না, আমাকে পার্টিকুলার ওয়েতে স্ট্র্যাটেজিক ওয়েতে হুম, জিততে হবে। বাট সিনেটর যারা আছে। হ্যাঁ, না সিনেটর না, ইলেকটোরাল কলেজ, অর্থাৎ আচ্ছা। মানে আমি হিলারির সাথেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোটে যেতে নাই, অর্থাৎ হুম, হিলারির যে ভোট সংখ্যা সেটা ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোট সংখ্যার চেয়ে বেশি ছিল। হুম। কিন্তু প্রবলেম ছিল ডোনাল্ড ট্রাম্প স্টেটগুলোতে জিতেছে, হ্যাঁ, ইলেকটোরাল হ্যাঁ। কলেজে সে জিতে গেছে। সো ওইভাবে হচ্ছে ইয়ে করতে হয়। বাট দেন এগেন দ্য আইডিয়া ইজ যে পার্টিকুলার কিছু জায়গায় আমি যদি অধিকাংশ মানুষকে আমার পক্ষে ভোট দেওয়াতে পারি তাহলে আমি জিতবো। আলটিমেটলি আমি বেশিরভাগ মানুষকে কিভাবে উইন ওভার করতে পারতেছি। হুম, বা যখন ইউকেতে বরিস জনসন বা কিয়ার স্টারমার বা যে কেউ, সে যখন চিন্তা করতেছে যে আমি কিভাবে ইলেকশন জিতবো, সে চিন্তা করতেছে কিভাবে আমি লোকদেরকে আমার পক্ষে ভোট দেওয়াইতে পারবো। কিন্তু বাংলাদেশের মতন তৃতীয় বিশ্বের একটা দেশ, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে, একটা পলিটিশিয়ান বা একটা পলিটিক্যাল পার্টি শুধুমাত্র এটা চিন্তা করে না যে কিভাবে আমি আমার লোকদেরকে আমার পক্ষে ভোট দেওয়াতে পারি। অর্থাৎ জার্মানিতে এএফডি তারা ইলেকশন জিততেছে, গতকালকেই ইউকেতে অ্যান্টি ইমিগ্রেন্ট একটা ব্যাপক ম্যাসিভ র্যালি হয়েছে, লাখোর বেশি মানুষ সেখানে পার্টিসিপেট করেছে। বরিস জনসন তো ক্ষমতায় ছিল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে, ইউরোপের বিভিন্ন দেশে সোকল রাইট উইং তারা ক্ষমতায় আছে। তাদের একমাত্র কনসার্ন হচ্ছে কিভাবে তারা ভোটে জিততে পারে। তো বাংলাদেশে আমাদেরকে চিন্তা করতে হয় যে কি করলে কু হবে না, কোনো মিলিটারি কু হবে না, কি করলে ইন্ডিয়ান ইন্টারভেনশন হবে না। সো যদি ভোট একমাত্র কনসার্ন হতো আমাদের, তাহলে সেটা প্রবলেম ছিল না। সেখানে শিবির ডাকসুতে জিতলো নাকি জামাত ন্যাশনাল লেভেলে সে ক্ষমতায় গেল এবং বা গভর্নমেন্ট ফর্ম করলো, হোয়াট উই হ্যাভ টু কনসার্ন আওয়ারসেলস উইথ ইজ যে শিবির ডাকসুতে জিতসের জন্য শশী থারুর সে এখন একটা গ্যাঞ্জাম করে ইন্ডিয়ান ইন্টারভেনশন ঘটাইলো না। তো জামাত এখন সে শুধুমাত্র পার্লামেন্টে যায় না, এসে ধর কথার কথা আমরা তর্কের খাতিরে ধরি, সে এখন ক্ষমতা গ্রহণ করছে। তাহলে কালকেই তো আমরা দেখবো যে আমাদের এখানে সিভিল সোসাইটির একটা বড় পার্ট, অলমোস্ট দ্য এন্টায়ারটি, তারা একটা আইদার মিলিটারি ইন্টারভেনশন অথবা কোনো একটা ফরেন ইন্টারভেনশনের জন্য তারা ডিমান্ড করা শুরু করবে, আর তো দেশ আফগানিস্তান হয়ে যাবে। হুম, সো ইভেন আফগানিস্তানও যে হচ্ছে যে যুদ্ধটা হলো, সেটার আর্গুমেন্টটা কি ছিল? আফগানস ক্যানট গভর্ন দেমসেলভস। সো যেহেতু আফগানস ক্যানট গভর্ন দেমসেলভস, সো উই নিড সাম ফরেন ইন্টারভেনশন। হ্যাঁ, তো এইরকম একটা পরিস্থিতি যখন আমরা থাকি যেখানে আমাদের ডেমোক্রেসি, তো পরের কথা, আগে আমার সভরেন্টি আমি কনসোলিডেট করতে পারি নাই। হ্যাঁ, হুম। সো মানে ইনফ্যান্টিলাইজেশনের মাধ্যমে আমাদেরকে বলা হইতেছে উই ডোন্ট নো হাউ টু ভোট, উই ডোন্ট নো হাউ টু পিক আওয়ার লিডার্স। হ্যাঁ, সো উই আর ইন need of some sort of guidance from the enlightened people in within the country or outside of it.
সো তখন তো আমার ডেমোক্রেটিক চয়েস তো পরে কথা, আগে আমার ফার্স্টে দরকার হয় যে কিভাবে আমি এই ধরনের মিডলিং আমি এগুলোকে অ্যাভয়েড করব। এবং মিডলিং তো শুধুমাত্র চেঞ্জ অফ রেজিম আনবে না, অর্থাৎ জামাতকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আর একটা দলকে ক্ষমতায় আনলো, বা একটা গভর্নমেন্ট ফল করে আর একটা গভর্নমেন্ট ফর্ম করলো, এরপর যেটা হবে সেটা হচ্ছিল রিপ্রেশন। সো আমাকে সেটা ব্যাপারে সচেতন থাকতে হবে, মানে ওটাকে অ্যাভয়েড করার দিকে আমার জন্য অ্যাক্টিভলি এফোর্ট দিতে হবে। সো আপনি বলতে চাচ্ছেন যে ভোটের হিসাব কষলেই শুধুমাত্র ব্যাপারটা নিয়ে কোনো প্রেডিকশন দেওয়া যায় না, আপনার আদার্স যে স্টেক হোল্ডার গুলো আছে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। হ্যাঁ, এটা তো পলিটিক্যাল ইসলামের যে স্টাডিটা আছে বা ইসলামিজম নিয়ে যে স্টাডিগুলো আছে এগুলো তো খুবই। কিন্তু ওই যে আরেকটা যে ব্যাপার যে দেশটা আফগানিস্তান হয়ে যাবে, হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে এখন তো শিবির ডাকসুতে জয়ী, আমরা ঢাকা ইউনিভার্সিটির নেক্সট 1 বছরের চিত্র বুঝতে পারবো যে তারা আসলে কেমন ন্যারেটিভ সেট আপ করে ক্যাম্পাসে। জামাত ধরেন সে ফর এক্সাম্পল হাইপোথেটিক্যাল, তারা যদি পাওয়ারে আসে, ওই আফগানিস্তান ব্লেম পাওয়ার মতো যা যা করা দরকার এক্সট্রিমিজম প্র্যাকটিস গুলা কি জামাত করবে? এটা কি তাদের পলিসির সাথে যায়? এক নম্বর হচ্ছে আসলে আফগানিস্তানই কতখানি আফগানিস্তান সেটা আমাদেরকে দেখতে হবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আফগানিস্তানের, তো একটা ছিল ন্যারেশন, সেখানে বেশ কিছু কথা বলা হচ্ছে, ওখানে যে রিপোর্টার উনি অনেক কিছু বলছেন, আর একটা হচ্ছে আফগানিস্তানের বাজারের বিভিন্ন ছবি টবি দেখাচ্ছেন। আমার কাছে এটাকে খুব বেশি ডিফারেন্ট মনে হয় নাই যে বাংলাদেশের ঢাকা শহরের কোনো একটা বাজার, কোনো একটা শপিং মলের থেকে। হ্যাঁ, আসছে মেয়েরা আসছে, কেউ হিজাব পরছে, কেউ কেউ চুল সামনে একটু দেখা যাচ্ছে। মানে এটা তো অলসো তাদের পার্ট অফ কালচার, হিজাব পরাটা এটা তো তাদের একটা কালচারের পার্ট। হ্যাঁ, সো মানে এখন প্রশ্নটা হচ্ছে যে আফগানিস্তান বলতে আমরা যে চিত্রটাকে বুঝি বা আমাদের সামনে যে চিত্রটাকে হাজির করা হয়েছে সেটা আসলে কতখানি আফগানিস্তানকে রিপ্রেজেন্ট করে। মানে ওই রাজাকার মানে মুসলমান বা রাজাকার মানে দাড়ি টুপি, আফগানিস্তান মানে আফগানিস্তান। তো ওটাও দেখতে হবে আসলে আফগানিস্তান কতখানি আফগানিস্তান, নাকি আফগানিস্তান আসলে অন্য কিছু। সেটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দেশে একটা আমাদের শহরের যেই সংস্কৃতি বা শহরের যেই পরিবেশ সেটার সাথে তো আমাদের রুরাল স্পেসের কালচারের মোডাস অপারেন্ডির সেটা একটা হিউজ ডিফারেন্স সবসময় ছিল, আওয়ামী লীগের আমলেও ছিল। আওয়ামী লীগের এমপিরা যারা ছিল তারাও কিন্তু এলাকায় যে যে কথাগুলো বলতো সেই স্পিচগুলো মাঝে মাঝে ভাইরাল হয়ে যেত। ওটা কোনো কোট অ্যান্ড কোট ইসলামিস্টের চেয়ে কোনো ডিফারেন্ট স্পিচ না। এটা সিম্পলি এটা কারো পক্ষে গ্রাম পলিটিক্স করা পসিবল না, মুক্ত চিন্তা কইরা, মানে আমরা মুক্ত চিন্তা বলতে যেটা বুঝি আর কি। তাকে সেইখানে বাঙালি মুসলমানের যে সেন্সিটিভিটিস গুলো আছে সেই প্রতিটা সেন্সিটিভিটিস গুলোকে তাকে রেসপেক্ট করেই তাকে টিকে থাকতে হবে, তাকে ওখানে এলাকায় কাজ করতে হবে, সে যেই দলই করুক। কিন্তু যেই জিনিসটা হবে যখন আগেকার সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতো না, এইরকম কাজগুলো যেই করুক না কেন এর দায়টা আসতো বিএনপি জামাতের উপরে। অর্থাৎ একটা নর্মাল ঘটনা, হয়তো এখানে বিএনপির বা জামাতের কোনো ইনভলভমেন্ট নাই, বা থাকলেও এটা ততখানি আছে যতটুখানি অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর, মানে বেসিক্যালি প্রবলেমটা যতটা না হচ্ছে কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টি, তার চেয়ে বেশি বাংলাদেশের ন্যাশনাল কালচারের বা ন্যাশনাল পলিটিক্যাল কালচারের। কিন্তু ব্লেমটা স্কোয়ারলি নিতে হইতেছে বিএনপি বা জামাতকে। রামুতে যখন হামলা হইল, পরে আমরা জানতে পারলাম যে এটার সাথে আওয়ামী লীগের ইনভলভমেন্ট ছিল, বাট ব্লেমটা ইনিশিয়ালি নিতে হয়েছে বিএনপি এবং জামাতকে। রিসেন্টলি অনেকে বলতেছে যে মব তৈরি করা হইতেছে। তো আমরা যখন এই মব ঘাটতে চাইতেছি, আচ্ছা ঠিক আছে মবটা কারা করতেছে, আমরা দেখতে পাইতেছি যে সেইখানে বিএনপির ইনভলভমেন্ট আছে, এই যে কবর থেকে লাশ তুলে যে ইয়ে করলো, সেইখানে জামাতের ইনভলভমেন্ট আছে, বিএনপির ইনভলভমেন্ট আছে। অর্থাৎ বিষয়টা হইতেছে ওইখানকার লোকাল সবার এটার সাথে ইনভলভমেন্ট আছে এক ধরনের। বেসিক্যালি বাংলাদেশের
মানুষের স্বাভাবিক যে প্রবণতা সেটার রিফ্লেকশন, ইটস নট এ প্রবলেম অফ এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। 5ই আগস্টের পর প্রথমে ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হলো, বাংলাদেশে নাকি হিন্দু খাত্রে মেহে তাদের মন্দির টন্দির সব পুরাই টুরাই দিতেছে। এখন যখন আমরা যাই ওই লিঙ্কগুলো ক্লিক করি সব নট অ্যাভেলেবল দেখায়। হ্যাঁ, শুধুমাত্র এই গুজবটা আমাদের শিক্ষিত সমাজ বিশ্বাস করে নাই তাই নয়, বরং তারা এইটার জন্য ইনস্টিংটিভলি বিএনপি জামাতকে ব্লেম করছে। ফার্স্ট অফ অল ঘটনা ঘটেই নাই, সেকেন্ডলি যে ঘটনাটা ঘটে নাই সেই ঘটনার জন্য বিএনপি জামাত দায়ী। নো এক্সপ্লেনেশন নিডেড। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এরা তো এটাই করবে। এই যে আমাদের যে প্রিজাম্পশন, তারপরে যে একটা ন্যারেটিভ হয়ে গেল যে নৌকা ধানের শীষ, দুই সাপের এক বিষ, যখন এই 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 ঘটনাগুলো চলতেছে। না ওইটার ন্যারেটিভের, হ্যাঁ ওই ন্যারেটিভটাও এসেছে, বাট এটি ডিফারেন্ট কনটেক্সটে। সো যেটা হবে আর কি, জামাত যখন ক্ষমতায় যায় বা যদি কখনো চলে যায় ফর হোয়াট এভার রিজন, তখন এই প্রবলেমগুলো অনেক বাড়বে। এখন মানুষের যেই কগনিটিভ বায়াস, মানুষের যেই প্রিজাম্পশন, হ্যাঁ, সেগুলোকে তো আর ওভারনাইট চেঞ্জ করা পসিবল না। ফরহাদ নাকি ইফতিজারকে গলার মালা পরায় ছাড়াই নিয়ে আসছে, বহু মানুষ এটাকে বিশ্বাস করে, বাট এটা তো কমপ্লিটলি আনট্রু, বাট তারা তো বিশ্বাস করতেছে। সো পলিটিক্স তো ফ্যাক্ট দিয়ে হয় না। যখন ট্রাম্পের ফার্স্ট টাইমে 2016 সালে সে যখন প্রেসিডেন্ট হইল, ওই সময় মাহিদুল্লাহ, আমি তখনও যাই নাই, পরবর্তীতে ঘটনাটা আমি আরেক টিচারের কাছে শুনছিলাম। তো আমাদের এক প্রফেসর ছিল, নিও মার্কসিস্ট প্রফেসর, সে তখন আমাদের যেই ইয়েটা আছে, আমাদের মেজরের যে করিডোরটা আছে, মানে সব টিচারদের অফিস আছে, তারপর ওখানে স্টুডেন্টরাও যায় মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কনসাল্ট করতে। ওইখানে সে নোটিশ বোর্ডে সে একটা ট্রাম্পের কোটেশন ইয়ে করছিল, যাতে করে মানুষ সবাই ট্রাম্পের বিরুদ্ধে থাকে। যদি আমি জানি না যে থাইল্যান্ডের জায়গায় ট্রাম্পের এগেনস্টে প্রচারণা চালায় লাভ কি, এরা তার ভোট দিবে না। তারপর সেখানে ছিল যে মানে কোটেশনটা ছিল এরকম, if I ever run for the presidency, I would run on a Republican platform because they believe everything that Fox News says. ঠিক আছে, এরকম একটা ভাইরাল হয়েছে, আমি এটা বাংলাদেশ থেকেও দেখছিলাম। ঘটনা হচ্ছে ট্রাম্প এটা কখনো বলে নাই। ওকে, এটা কমপ্লিটলি একটা ফেক জিনিস। বাট এই ফেক জিনিসটা আমাদের শিক্ষিত জনগোষ্ঠী শুধুমাত্র কনজিউম করে নাই, তারা তাকে বিশ্বাস করেছে এবং এটাকে তারা প্রোপাগেট করেছে। পরবর্তীতে আমার আরেকজন ফ্যাকাল্টি, যিনি গল্পটা আমাকে বলেছেন, উনি এটা নোটিস করেছেন। তারপর উনি তাকে অনেক বুঝাই টুঝাই এটা নামাইছেন যে লুক, আই এম নট ফর ট্রাম্প, বাট আই এম অলসো নট ফর প্রোপাগেটিং ফেক নিউজ। ঠিক আছে, তো এইরকম বিষয় পলিটিক্সে আমরা তো ফ্যাক্ট চেক করে আমরা কেউ পলিটিক্স করি না। আমার অনেক বায়াস আছে, সেই বায়াসগুলোকে আমরা যখন পলিটিক্সে দেখি তখন সেগুলোকে কনস্ট্যান্টলি অ্যাম্পলিফাই হইতে দেখি। সো জামাত বা যেই দলই যখন ইয়ে থাক, তখন তাকে এটা 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 ইয়ে করতে হবে। আজকে রাস্তায় যখনই যদি মব হয় বা সকল কোনো কিছুকে যদি মব হিসেবে ক্যাটাগরাইজ করা হয়, সেটা যে করুক, এটা যদি ইভেন বিএনপিও করে, দায়টা যাবে এনসিপি আর জামাতের ঘাড়ে। ওই সিএসি নুরুল হুদা, আমি ভুলে গেলাম তার নাম, নুরুল হুদাই, হ্যাঁ, সিএসি নুরুল হুদাকে যখন হচ্ছে তাকে ধরে গলায় মালা পরাই দিল, এটা পুরোটা ছিল বিএনপি করেছে। কিন্তু আওয়ামী লীগ থেকে শুরু করে অনেক আমাদের সিভিল সোসাইটির অনেক আওয়ামী পন্থী যারা আছে বা একটু সফট, তারা এটাকে বলছে যে এখানে মব হয়েছে। তো মব শুনলেই সেটাকে মনে হয় এটা বোধহয় একটা ইসলামিস্ট একটা ব্যাপার স্যাপার, এটা বোধহয় এনসিপি জামাতের একটা ব্যাপার স্যাপার, তাওহীদি জনতা, হ্যাঁ তাওহীদি জনতা টাইপের একটা ব্যাপার স্যাপার। ইট ডাজন্ট ম্যাটার যে আসলে এটা কে করছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, সেই মুক্তিযোদ্ধাটা যে সিসি নুরুল হুদা, সেটা আবার ইয়ে না। হ্যাঁ, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা তাহলে কে পরাইছে? নিশ্চয়ই এনসিপি আর জামাত। অথচ ভিতরে কি আছে সেটা দেখার বিষয় না। তো জামাত যখন ক্ষমতায় যাবে তখন এরকম প্রবলেমগুলো অনেক বাড়বে। রমজান মাসে একটা
টঙের দোকান আছে বা কোনো রেস্টুরেন্ট আছে, কেউ এসে সেটা বন্ধ করে দিছে বা সামথিং কিছু একটা করছে, জামাত বন্ধ করে দিছে। জামাত বন্ধ করেছে। এখন ওটা যদি বিএনপি করে বা আওয়ামী লীগের সাথে অ্যাফিলিয়েশন ছিল এরকম কেউ করে, লোকাল কোনো যুবলীগের নেতা করে বা ইভেন আওয়ামী লীগ যদি সাবোটাজ করার জন্য করে, তারপরও ব্লেম জামাতকে নিতে হবে। এটা কে করছে এটা দেখার বিষয় না। যেভাবে রামুতে আওয়ামী লীগ সেই কাজটা করলো না কে কি কাজটা করলো সেটা ম্যাটার করে নাই, ব্লেম নিতে হচ্ছে বিএনপি জামাতকে। এই সেম জিনিসটা সেখানে হবে। গট ইউর পয়েন্ট। আপনি জামাতের খুব ভালো একজন অ্যাডভাইজার আই মাস্ট সে, আপনি যেভাবে টু দ্য পয়েন্ট সবকিছু এক্সপ্লেন করলেন। জামাত ইসলামের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন, বা শিবিরের সাথে বা জামাতের আমার সাথে তো কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। রাজনৈতিক সম্পর্ক কেমন, পলিটিক্যাল না, রাজনৈতিক কোনো সম্পর্ক, সাংগঠনিক সম্পর্ক কেমন, এটা সাংগঠনিক কোনো কোনো সম্পর্ক সম্পর্ক নেই? না। তাহলে আপনি কি মানে ওরা আপনাকে কিভাবে দেখে? দেয়ার ক্রিটিক্স, আর মানে কেমনে দেখে? না, তাদের এক একজনের এক এক রকম পারসেপশন আছে। কেউ গালিগালাজ করে, কেউ মনে করে যে না ঠিক আছে আমি যে কথাগুলো বলি সেগুলো শোনা দরকার, সেখান থেকে চিন্তার অনেক কিছু আছে। আবার কেউ কেউ ইগনোর করে, বলবো না, ইগনোর করার প্রেজেন্ট করে। আচ্ছা, মানে ক্যালকুলেশনে রাখে না এরকম? না, ক্যালকুলেশনে রাখার জন্যই তো প্রিটেন্ড করে, ক্যালকুলেশন না রাখলে তো প্রিটেন্ড করতো না, অ্যাকচুয়ালি ইগনোর করতো। আচ্ছা, বুঝতে পারলাম। সো আপনার কাছে মনে হয় অনেকগুলো বিষয় এগুলো আমরা আজকে জানলাম। আপনাকে আমি লাস্টলি কয়েকটা পয়েন্ট টু পয়েন্ট কোয়েশ্চেন করবো। আই বিলিভ কি যে আপনি ইন শর্টে অ্যান্সার দিবেন। ধরেন নেক্সট ইলেকশনে যদি জামাত ক্ষমতায় আসতে চায়, আপনি কোন 3টা স্ট্র্যাটেজিক সাজেশন তাদেরকে দিবেন যেটা তাদেরকে ইলেকশনে উইন পেতে হেল্প করবে বাংলাদেশের এখনকার কনটেক্সটে? আপনাকে, আপনার আপনার পার্সপেক্টিভ থেকে। ওয়েল, আমি তো বলবো যে জামাত যদি বাংলাদেশের ভালো চায়, তার নিজের ভালো চায়, তাহলে ইলেকশনে জেতার ধান্দাই বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জামাতকে ডিসাইড করতে হবে যে তারা পলিটিক্যাল পার্টি হিসেবে ফাংশন করবে নাকি সোশ্যাল মুভমেন্ট আকারে ফাংশন করবে। যদি তারা পলিটিক্যাল পার্টি আকারে ফাংশন করে তাহলে তাদেরকে একটা রাস্তায় যেতে হবে। যদি তারা সোশ্যাল মুভমেন্ট হিসেবে ফাংশন করতে চায় তাহলে তাদের ফর্মাল ইলেকটোরাল পলিটিক্স থেকে রিট্রিট করতে হবে। সো দুইটা একসাথে হবে না, গাছেরটাও খাবো তলারটাও কুড়াবো, এই পলিসি থেকে বেরোয় আসতে হবে। 3। দ্যাটস ইট। এই দুইটা যদি সে করে, সে যদি জামাত যদি তার নিজের নামে ফর্মাল পলিটিক্স থেকে উইথড্র করে, বাংলাদেশের মোস্ট অফ দ্য প্রবলেমস আই থিঙ্ক ইট উড বি সলভড। ওকে, আমরা তো এই যে কথা বলতেছি স্টিল নাও, হাসিনার আমলেও কথা বলছি, এখনো কথা বলতেছি, পক্ষে হই বিপক্ষে হই, এখান থেকে হই আর সেখান থেকে হই, ওই জামাত আর শিবির নিয়ে কথা হইতেছে। সো ইনফ্যাক্ট জামাত যদি পলিটিক্স না করে, এটা তো আমার মনে হয় তখন আর একটা ন্যাশনাল ক্রাইসিস হবে, ওই সেন্সে যে বহু মানুষ বেকার হয়ে যাবে। কেন? এই যে পডকাস্ট আর হবে না, মানে কথা বলবো কি নিয়ে? আপনিই তো বেকার হয়ে যাবেন মনে হয়, এরকম না, আমার আরো আল্লাহ রহমতে আরো অনেক টকিং পয়েন্টস আছে যেগুলো নিয়ে কথা বলা যাবে। আচ্ছা, তো তারা যদি ফর্মাল পলিটিক্স থেকে অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স থেকে উইথড্র করে, সো তাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স তারা বহুগুণ বাড়ানোর সক্ষমতা অর্জন করবে এবং তাদের অনেক আননেসেসারি ডিবেটে আসতে হবে না। আমরা দেখছি যে প্রায় 30 বছর বিএনপির সাথে যে আমাদের জোট ছিল, 30 বছরের বেশি, অ্যাকচুয়ালি 1990 থেকে শুরু করলে মানে দুই একটা ল্যাপসেস বাদ দিলে 34-35 ইয়ার্স বিএনপি জামাতের আমরা মানে আমাদের অবস্থা এমন হয়েছে, বিশেষ করে আমরা যারা মিলেনিয়াল, বিএনপি আর জামাত যে দুইটা আলাদা এন্টিটি, এটা চিন্তা করতেও আমাদের একটু সময় লাগে। আমরা ছোটবেলা থেকে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত শুনে আসছে, অথচ 5ই আগস্টের পর থেকে আমরা দেখলাম যে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব তৈরি হলো জামাতের, এবং আস্তে আস্তে ধীরে ধীরে খানিকটা অ্যাসার্বিক রিলেশনের দিকে তাদের বিষয়টা যাচ্ছে বলে মনে হচ্ছে। আর এটা কারণটা কি হচ্ছে, বিএনপি হুট করে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধকে ভালোবেসে ফেলেছে, বা বিএনপি হুট করে ইসলামিস্ট পলিটিক্স বা সোকল্ড মৌলবাদিতার বিরুদ্ধে তার এক ধরনের কনসাসনেস জেগে উঠেছে? না, এখন বিষয়টা সিম্পলি বিষয়টা হচ্ছে যে যখন ভোটের মাঠে কন্টেস্ট হবে, সো আমার তো আমার অপোজিশনকে কাউন্টার দিতে হবে। সো অপোজিশনকে যেটা বললে আমি কাউন্টার দিতে পারবো এবং যেটা করলে আমি ভোট আনতে পারবো আমার দিকে, আমি সেই কাজগুলো করছি।
তো আগে যখন যেরকম আওয়ামী লীগ যে পলিটিক্সটা করেছে, এখন বিএনপি সেটা করেছে। সো জামাত যদি এই ইলেকটোরাল পলিটিক্স থেকে উইথড্র করে, তাহলে কারো কোনো ইনসেন্টিভ থাকবে না তাকে ওই সকল টকিং পয়েন্টসে অ্যাটাক করার, যে সকল টকিং পয়েন্টসে অ্যাটাক করলে সে আর নিজেকে ডিফেন্ড করতে পারে না। এটা ক্যাপাসিটির প্রশ্ন, ইভেন ইটস নট ইভেন এ মোরাল ইস্যু। সো কেউ যদি কোনো একটা আঘাত সহ্য করে সে যদি টিকে থাকতে পারে, সে আঘাত সার্ভাইভ করে সে যদি আগায় যেতে পারে, দ্যাটস ফাইন। বাট if someone intends to bite more than he or she can chew, then that becomes a problem. আজকের পডকাস্টে শেষের দিকে এখনো যদিও আসি নাই, কিছুটা শেষের দিকে একটা জিনিস একটু সর্ট আউট করে ফেলি ভাইয়া। হ্যাঁ, একজনের নাম বলবো যার সাথে আপনার বেশ গন্ডগোল বলা চলে, সে আর আপনি কখনো এক টেবিলে বসতে চান না, মানে আপনি চান, সে হয়তো চায় না। বলবো নামটা না আপনি বলবেন? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার তার সাথে বসতে কোনো সমস্যা নেই এরকম কিছু? আগে তো জানতে হবে কে। আচ্ছা, আপনি কি একটু গেস করতে পারতেছেন না কি হতো? অনেক মানুষের সাথে তো অনেক রকম গ্যাঞ্জাম আছে। এখন মেঘ মল্লার বসুর কথা যদি বলি, হোয়াট ইজ দ্য ইস্যু উইথ হিম? আপনার মানে আপনার কেন মনে হয় সে আপনার সাথে বসতে চায় না এক টেবিলে, না, এটার উত্তর বা তো আপনাকে ফেস করতে চায় না? এইটার উত্তর তো সে দিতে পারবে। এখন তার মনের মধ্যে কি আছে সেটা তো আপনার একটু মানে অ্যাজাম্পশন, লাইক ধরেন আমার সাথে যদি কেউ কথা বলতে না চায়, আমি তো ভাবতে থাকি কেন বলতে চাচ্ছে, আপনার এরকম ভাবনা? এখন আমাকে বলতে দিল তো আমি তো বলবো যে হচ্ছে সে আহ, একদম সামনাসামনি ভাবে এক্সপোজড হবে, তার অনেকগুলো তার যে ফ্যালাসিস আছে, তার যে আউটরাইট লাইজ আছে সেগুলা। যেমন দু একটা এক্সাম্পল? ওয়েল, দু একটা এক্সাম্পল কি, অনেকগুলো এক্সাম্পল আছে। সে এই কয়েকদিন আগে ফরহাদের সাথে যখন টকশো করে আসলো, সেখানে সে একগাদা মিথ্যা বলছে। আমি তো আর ওইখানে টকশো টেবিলে ছিলাম না। সে টকশো টেবিলে না থাকার পরও তার যে মিথ্যাগুলো আছে সেগুলো আমি ফেসবুকে তখন সামনে আনলাম। তো আমি যদি ফরহাদের জায়গায় আমি থাকতাম, তাহলে আমি তো তখন তাৎক্ষণিকভাবে সেগুলো বলতে পারতাম। তখন আর ফেসবুকে আলাদা করে আমাকে রেসপন্স করতে হতো না, বরঞ্চ আমি ওখান থেকে এই রেসপন্সগুলো করতে পারতাম। এটা এখন আমার ব্যাখ্যা হচ্ছে হবে এইটা, যে ঠিক আছে, সে সিম্পলি হচ্ছে মানে বোট কথা, সে ভয় পাইতেছে এখন। বাট আই ডোন্ট থিঙ্ক এটা বললে অডিয়েন্স সেটাকে ইয়ে করবে। অডিয়েন্স তার মতন করে ইন্টারপ্রেট করবে, "ও, ঠিক আছে, সে তো বলবে যে তাকে ভয় পাইতেছে।" আবার সে ব্যাখ্যা দিবে যে হচ্ছে না, আসলে হি ইজ বিনিথ মি। সো অ্যাকচুয়াল রিজন কি, মানে সে আমাকে বলবে যে আমি বিনিথ হিম, সো আমার সাথে তর্ক করা, আমার সাথে কথা বলা তার যায় না। সে হয়তো আরো অনেক উচ্চমার্গীয় কেউ, এটা তার ব্যাখ্যা হবে। আমার ব্যাখ্যা আমার জায়গায় থাকবে, তার ব্যাখ্যা তার জায়গায় থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি সে কেন আহ, বসতে চায় না, সে কেন ফেস টু ফেস হইতে চায় না, সেটার উত্তর 1 নম্বর বিষয় হচ্ছে সে দিতে পারবে। 2 নম্বর হচ্ছে সে যে উত্তরটা দিবে সেটাও আসলে তার মনের কথা কিনা, সেটা তো আমরা জানতে পারছি না। গ্রেট। অলমোস্ট লাস্ট কোশ্চেন, ইন ফিউচারে ইলেকশন করার প্ল্যান আছে আপনার? না, অ্যাবসলিউটলি নট। কেন? আমি 2 ভোটও পাবো বলে মনে হয় না। ইশরাকের তো যদি আমরা হচ্ছে মানে তার যেখানে ভোটার, অত বোধহয় টাঙ্গাইলের ভোটার, তো ওটা যদি চেঞ্জ করে আমি যে কনস্টিটিউয়েন্সি সেইখানে নিয়ে আসি, আর আমার ভোটটা যদি থাকে, তাহলে 2টা ভোট হবে। আচ্ছা, এর বাইরে আর কোনো ভোট টোট হওয়ার কোনো আমি সম্ভাবনা দেখি না। অবশ্যই ইশরাকও দিবে কিনা আমি এটাও বলতে পারতেছি না। ইশরাক যখন এটা দেখবে, এটা কিন্তু আমি কাটবো না, এটা বলছেন রাখবো, ইশরাক দেখে বলবে দিবে কি দিবে না। ওকে ভাই, উই আর অলমোস্ট এন্ড অফ দ্য ডিসকাশন। আমি এখন আপনাকে লাস্ট একটা মজার রাউন্ড খেলবো। অ্যাকচুয়ালি এটা মজার রাউন্ড খেলবো বললে একটু ভারত্বটা কম হয়ে যায়, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে এখন বাংলাদেশের কয়েকজন পলিটিশিয়ান বা ফেমাস ফেসের নাম বলবো ব্যাক টু ব্যাক। তাদের নাম শোনার পরে তাদের কোনো একটা কিছু আপনি ডোনেট করতে চান, তাদের একটা কিছুর ঘাটতি আছে বলে আপনার মনে হয়, আপনি তাদেরকে কি ডোনেট করতেন, এটা আপনাকে বলতে হবে। ডোনেট বলতে আমার কাছ থেকে তাকে হ্যাঁ দিব? হ্যাঁ, ইফ ইউ মানে আপনার মনে হয় ওর এই জিনিসটা ঘাটতি আছে, আপনি এটা ওকে দিতেন। আহ, অ্যাডভাইসও বলতে পারেন, অ্যাডভাইসও দিতে পারেন জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফার্স্ট ওয়ান, তাসনিম জারা। তাসনিম যারা, তাকে কি ডোনেট করা যেতে পারে? আই থিঙ্ক শি ইজ এ কোয়াইট ওয়েল রাউন্ডেড পারসন, সো আই ডোন্ট থিঙ্ক তার কোনো কিছুর কমতি আছে। ওকে, হাসনাত আব্দুল্লাহ। উম, হাসনাত মেবি বাংলাদেশের যে এলিট সোসাইটি আছে সেইখানে সে তার এঙ্গেজমেন্ট, তার পেনিট্রেশন সে আরো ভালোভাবে করতে পারে। মাহফুজ আলম। তাকে চুজ করতে হবে, সে পলিটিক্স করবে নাকি সে বুদ্ধিজীবিতা করবে। কোনটা করলে ভালো হয় তার জন্য, অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাডভাইস?
নাইদার। কোনোটাই তাহলে সে কি করবে? ওমা, বাংলাদেশে তো বুদ্ধিজীবিতার বার ইজ ভেরি লো। সো এই দেশে জার্নালিস্টদেরকে বুদ্ধিজীবী বলা হয়। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশ আছে কিনা যেখানে জার্নালিস্টদেরকে বুদ্ধিজীবী বলা হয়। সো হি উইল সার্ভাইভ। ওকে, অ্যাডভাইজার আসিফ। সে যে পলিটিক্স করতেছে তার মতো করে, আই থিঙ্ক হি ইজ ডুইং গুড। আই এম নট সেইং যে সে মোরালি কারেক্ট, বাট আই এম সেইং যে সে যে পলিটিক্সটা করছে যেভাবে করছে, তার যে অবজেক্টিভ আছে বলে আমি ধারণা করি, সেটা ঠিকভাবেই ইয়ে করতে। ল অ্যাডভাইজার আসিফ নজরুল। ক্ষমতা না থাকলে অনেক কিছু বলা যায়, কিন্তু ক্ষমতা থাকলে সেটাকে ঠিক মতো এক্সারসাইজ করা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন। এই বাস্তবতাটা হয়তো তার এখন রিয়েলাইজেশন হচ্ছে। ওকে, যে কয়জনের নাম বললাম এর বাইরে এমন কেউ আছে যাকে আপনি একটা অ্যাডভাইস দিতে চান ইন ফ্রন্ট অফ ক্যামেরা? ইউ ওয়ান্ট টু, মানে আপনার খুব ইচ্ছা তাকে একটা অ্যাডভাইস দেওয়ার। একজনের বেশি, দুজন হলেও সমস্যা নেই, বলা যায়। না, এরকম কেউ নাই। কেউ নাই? না। সো we can end the discussion here. Thank you so much, Ishraq bhai, for coming. আর ইশরাককে থ্যাংক ইউ for having you here. Thank you so much. ভালো লাগলো খুব কথা বলে।